আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। AinBidda ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি সুরাইয়া মুশরিফা আর আমি সুমাই মুকারিমা। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এভিডেন্স অ্যাক্ট 1872 এর প্রথমে হিস্ট্রি এবং পরবর্তীতে সেকশন 1 to 4 পর্যন্ত। এর আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইনস্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই ইতিহাস। আমরা প্রথমে এভিডেন্স অ্যাক্ট 1872 এর সংক্ষিপ্ত আকারে এর ইতিহাসটুকু আমরা জেনে নিব। তাহলে চলুন যাওয়া যাক। প্রথমে আমরা দেখব সর্বপ্রথম আইনের খসড়া প্রস্তুত করেন স্যার হেনরি সামারমেইন। স্যার হেনরি সামারমেইন প্রথমে 1868 সালে ভারতে সর্বপ্রথম এই এভিডেন্স অ্যাক্টের একটি খসড়া প্রণয়ন করেন, কিন্তু দেখা গেল পরবর্তীতে ভারতের পরিবেশের সাথে এই আইনটি কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। দেন পরবর্তীতে আমরা দেখি স্যার জেমস স্টেফেন 1871 সালে আরও একটি সাক্ষ্য আইনের খসড়া প্রণয়ন করেন এবং এই সাক্ষ্য আইনটি পরবর্তীতে 1872 সালের 1 নং আইন হিসেবে পাশ করে। তার মানে আমরা বলতে পারি যে 1872 সালের পূর্বে এই উপমহাদেশে কোনো সাক্ষ্য আইন ছিল না এবং পরবর্তীতে বর্তমানে আমরা যে সাক্ষ্য আইনটি দেখতে পাই এটি হলো স্যার জেমস স্টিফেনের করা একটি খসড়া থেকে নেওয়া হয়েছে। তারপরে আমরা দেখব এই সাক্ষ্য আইনে অর্থাৎ এভিডেন্স অ্যাক্ট 1872-তে মোট ধারা রয়েছে 166টি। কতটি রয়েছে? 166টি, 167। তারপরে হলো আইনের প্রকৃতি। এই আইনের প্রকৃতিটি হলো প্রসিডিউরাল অর্থাৎ পদ্ধতিগত আইন। তারপর এর অংশ রয়েছে মোট 3টি। এই 3টি অংশ কি কি আমরা সেগুলো জেনে নিই। তা হলো প্রথম যে অংশটি সেটা হলো ঘটনার প্রাসঙ্গিকতা। এই ঘটনার প্রাসঙ্গিকতা আলোচনা করা রয়েছে ধারা 1 থেকে 55 পর্যন্ত। তারপর পরের যে দ্বিতীয় ধাপটা তা হলো প্রমাণ। প্রমাণ নিয়ে আলোচনা করা রয়েছে ধারা 55 থেকে 100 পর্যন্ত। তারপর তৃতীয় যে ধাপ সেখানে আলোচনা করা রয়েছে সাক্ষ্য উপস্থাপন ও তার ফলাফল সম্পর্কে এবং এগুলো আলোচনা করা রয়েছে ধারা 101 থেকে 166 পর্যন্ত। তাহলে আমরা মোট অংশ যে 3টি রয়েছে সেই 3টি অংশে কি কি আলোচনা করা রয়েছে আমরা তা জেনে নিলাম। তারপর আমরা একটু আগে যেই ইতিহাসটুকু সম্পর্কে জানলাম সেখান থেকে আমরা জানতে পারলাম যে এটা কত নং আইন হিসেবে পাশ করে, সেটা হচ্ছে 1 নং আইন হিসেবে পাশ করে। এর মধ্যে অধ্যায় রয়েছে কতটি? 11টি অধ্যায় রয়েছে। এই আইনটি প্রণয়ন করা হয় তাহলে কত সালে আমরা বলবো? 1872 সালের 15ই মার্চ। 15ই মার্চে 1872 সালে এই আইনটি প্রণয়ন করা হয়। এই আইনটি কার্যকর করা হয় তাহলে কত সাল থেকে? এই আইনটি কার্যকর করা হয় 1 সেপ্টেম্বর 1872 সালে, অর্থাৎ একই বছরেরই 1 সেপ্টেম্বর থেকে এভিডেন্স অ্যাক্টটি কার্যকর করা হয়। প্রথমে সেকশন 1। সেকশন 1-এ বলা রয়েছে এই সাক্ষ্য আইনটি এভিডেন্স অ্যাক্ট 1872 নামে অভিহিত হবে এবং এর আওতা থাকবে সারা বাংলাদেশ জুড়ে, অর্থাৎ এটা সারা বাংলাদেশ জুড়ে কার্যকর হবে। এবং এই কার্যকারিতা তো আমরা হিস্ট্রির মধ্যে জেনেছিলাম 1872 সালের 1 সেপ্টেম্বর। তবে হ্যাঁ, এখানের মধ্যে আরও কিছু জিনিস দেওয়া আছে, যেটা হচ্ছে এই সাক্ষ্য আইনটি 5টি ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই 5টি ক্ষেত্র কী কী আমরা দেখে নিই। 1952 সালের সেনাবাহিনী আইন, 1953 সালের বিমান বাহিনী, 1961 সালের নৌশৃঙ্খল বাহিনী, সালিসি কার্যক্রম যেটাকে আমরা বলি আরবিট্রেটর, আর এটা হচ্ছে হলফনামা। এটা হচ্ছে আদালত অথবা জাজ কর্তৃক যে এফিডেভিটটা, এটি হচ্ছে হলফনামা। তো আমরা কিন্তু খুব ইজিলি দুটো মনে রাখতে পারি, যেটা হচ্ছে 1952 আর পরেরটা হচ্ছে 1953 আর এরপর হচ্ছে 1961। সো 1952টা হলো সেনাবাহিনী আইন, 1953টা হলো বিমান বাহিনী, এরপর 1961 যেটা সেটা হচ্ছে নৌশৃঙ্খল আইন, এরপর হচ্ছে সালিশ কার্যক্রম আর হলফনামা। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, তা হচ্ছে চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহের মধ্যে এই সাক্ষ্য আইনটি কোন আইনের মাধ্যমে কার্যকর করা হয়েছিল। এই আইনটি কার্যকর করা হয়েছিল চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন 1900।
এই আইনটির মাধ্যমে এই সাক্ষ্য আইনটি চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহের মধ্যে কার্যকর করা হয়। তবে এই ইনফরমেশনটি কিন্তু সেকশন 1-এর আলোচ্য বিষয় নয়, এটা বিজিএস 2014 সালের প্রিলিমিনারির মধ্যে এসেছিল, তাই আমাদের সবার উচিত এই ইনফরমেশনটি জেনে রাখা, কারণ বলা তো যায় না, আবার হয়তো রিপিট হলেও হতে পারে। এরপর সেকশন 3। সেকশন 3-তে আলোচনা করা রয়েছে ইন্টারপ্রিটেশন ক্লজ অর্থাৎ ব্যাখ্যা অনুচ্ছেদ সম্পর্কে। এখানে আমরা বেশ কিছু সংজ্ঞা দেখতে পাই, যে সংজ্ঞাগুলো জানলে পরবর্তী যে সেকশনগুলো, যে বিষয়বস্তুগুলো, সেগুলো বুঝতে আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা সেই সংজ্ঞাগুলো কি সেগুলো জেনে আসি। এখানে প্রথমে আছে কোর্ট বা আদালত কি। যদি কোর্ট বা আদালত কি এই সম্পর্কে যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে আমরা বলবো যে কোনো জাজ বা ম্যাজিস্ট্রেট অথবা কোনো পার্সন যাদেরকে কিনা সাক্ষ্য গ্রহণ করার ক্ষেত্রে আইনিভাবে যাদেরকে অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ যারা আইনগতভাবে ক্ষমতাপ্রাপ্ত, এরূপ কোনো জাজ অথবা ম্যাজিস্ট্রেট অথবা তৃতীয় কোনো পার্সন। আমি যদি এদেরকে ভাগ করতে যাই, তাহলে আমি প্রথমে বলতে পারি কোনো জাজ, আমি সংক্ষিপ্ত আকারে লিখছি, 2 নম্বরে হচ্ছে ম্যাজিস্ট্রেট, আর 3 নম্বরে হচ্ছে এনি পার্সন। তবে হ্যাঁ, এই এনি পার্সনের এই ব্যাপারটা কিন্তু এটা অনেকটা এক্সেপশনাল। এটা সাধারণত হচ্ছে কোনো একজন মানুষের কাছে হচ্ছে যেই সাক্ষ্যটা উপস্থাপন করা হয়, সাক্ষ্য আইন সাধারণত এই ধরনের সাক্ষ্য গ্রহণযোগ্যতা রাখে না। কিন্তু যদি আমরা বলি তাহলে হচ্ছে সেকশন 32 এবং 33, অর্থাৎ যেখানের মধ্যে আলোচনা করা রয়েছে ডাইং ডিক্লারেশন সম্পর্কে, সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এই ক্ষেত্রে এনি পার্সন এই ব্যাপারটাকে আদালত গ্রহণযোগ্যতা দেয়, অর্থাৎ যে কোনো ধরনের মানুষ এই ক্ষেত্রে হচ্ছে, যে কোনো মানুষকে আমরা এই ক্ষেত্রে আদালত বলতে পারি। তবে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনো আরবিট্রেটর অর্থাৎ হচ্ছে কোনো সালিশদার এই ক্ষেত্রে আদালত হতে পারবে না। তারপরে হলো ফ্যাক্ট, তথ্য, ঘটনা অথবা হচ্ছে বিষয়। এই তথ্য, ঘটনা, বিষয়টা তো ফ্যাক্ট কাকে বলে, সেটা হলো এমন কোনো একটা বস্তু অথবা সেই বস্তুর কোনো একটা অবস্থা যেটা কিনা হচ্ছে কোনো মানুষ তার সেন্স দিয়ে অনুভব করতে পারে, অথবা এমন একটা অবস্থা যার সম্পর্কে মানুষ সচেতন থাকে। তাহলে আমরা একে কি বলবো? আমরা একে তাহলে বলবো ফ্যাক্ট, তথ্য, ঘটনা অথবা বিষয়। তার পরবর্তীতে যাওয়া যাক, 3 নম্বরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্টস, অর্থাৎ হচ্ছে প্রাসঙ্গিক বিষয়বস্তু। প্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো হচ্ছে এভিডেন্স অ্যাক্টের 5 থেকে 55 পর্যন্ত সেকশনের মধ্যে এই প্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। অর্থাৎ যে প্রথম ভাগ, এভিডেন্স অ্যাক্টের 3টি ভাগের প্রথম ভাগের মধ্যে এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে প্রাসঙ্গিক বিষয়টা কি, তা হলো একটি ঘটনা যখন অন্য একটি ঘটনার সাথে মিলিত হয়ে কোনো একটা ঘটনা সৃষ্টি করে, তখন সেটাকে আমরা প্রাসঙ্গিক বিষয় বলি। তার পরবর্তী যে বিষয় তা হলো ফ্যাক্ট ইন ইস্যু। ফ্যাক্ট ইন ইস্যু মানে হলো বিচার্য বিষয়। এই বিচার্য বিষয়টা কি? তা হলো কোনো একটি ঘটনা অন্য একটি ঘটনার সাথে সংযুক্ত হয়ে যখন সেই ঘটনার কোনো অবস্থা, সেই ঘটনার কোনো ধরন নির্ণয় যখন সহযোগিতা করে, তখন আমরা সেটাকে বলি বিচার্য বিষয়। যদি আমরা জেনারেল সেন্সে ধরতে পারি, তাহলে কোথাও একটা খুন হয়েছে, একটা মার্ডার হয়েছে। এখন এই খুন বা মার্ডার এটাই হলো সেই ঘটনার বিচার্য বিষয়। আদালত সবসময় এই বিচার্য বিষয়টাকে ধরেই কিন্তু কোনো একটা কেস পরবর্তীতে পরিচালনা করে। তার পরবর্তী যে বিষয়টি তা হলো ডকুমেন্টস বা দলিল। আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস জানি, তাহলে যখন আমাদের সামনে কোনো ডকুমেন্টস বা হচ্ছে দলিলের কথা বলা হতো, আমরা সাধারণত ফাইলপত্র বা হচ্ছে নথিপত্র এই ধরনের ব্যাপারগুলোকে আমরা দলিল অথবা হচ্ছে আমরা ডকুমেন্টস বলে আমরা চিহ্নিত করি। কিন্তু আইনের ভাষায় যদি আমরা এক্সপ্লেন করতে যাই, তাহলে দলিল যে কোনো রকমের হতে পারে। যেমন হচ্ছে কোনো পদার্থের উপরে অথবা কোনো পাথরের উপরে অথবা কোনো চামড়ার উপরে, কাগজ তো আছে, এই ধরনের কোনো বিষয়বস্তুর উপরে যদি কোনো কিছু যদি লিখিত হয় বা হচ্ছে যদি কোনো কিছু যদি চিহ্নিত করা হয়, কোনো চিহ্ন দিয়ে যদি কোনো কিছু আঁকা হয়, তাহলে এই সমস্ত কিছুই আইনের ভাষায় ডকুমেন্টস অথবা দলিল নামে অভিহিত করা হবে। বুঝতেই পারছি এটা 1872 সালের আইন বলে কথা বস। এরপরে হলো এভিডেন্স অর্থাৎ সাক্ষ্য। সাক্ষ্যটা কি? সাক্ষ্যটা হলো কোনো একটা মামলার বিচার্য বিষয় বা হচ্ছে কোনো একটা প্রাসঙ্গিক বিষয় তা প্রমাণিত অথবা অপ্রমাণিত করার জন্য আদালতের মধ্যে যেসব ডকুমেন্টস অর্থাৎ বস্তু অথবা দলিল অথবা কোনো বিবৃতি যাই সাবমিট করা হয় না কেন, এগুলোই সাক্ষ্য। যদি আমরা এটাকে জেনারেল সেন্সে বলি, কোনো একটা ঘটনা, ওই ঘটনাটা
হচ্ছে কেউ প্রমাণিত করতে চাইবে, কেউ অপ্রমাণিত করতে চাইবে। এরপরে তারা তাদের মতো করে তাদের নিজস্ব যেসব দলিল অথবা কোনো বিবৃতি যাই হোক না কেন তারা এগুলো আদালতে সাবমিট করবে, আর এগুলোই তো পরবর্তীতে সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে। এরপরে আমরা আসি সাক্ষ্য কত প্রকার। সাক্ষ্য প্রধানত হলো ওরাল এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টারি এভিডেন্স। এই ওরাল এভিডেন্সটাকে আমরা আবার ভাগ করতে পারি প্রাইমারি ওরাল এভিডেন্স এবং সেকেন্ডারি ওরাল এভিডেন্স। এরপরে আমরা ডকুমেন্টারি এভিডেন্সকে যদি আমরা ভাগ করতে পারি, এটাতে আমরা করতে পারি প্রাইমারি ডকুমেন্টারি এভিডেন্স অ্যান্ড সেকেন্ডারি ডকুমেন্টারি এভিডেন্স। প্রথমে হলো ওরাল এভিডেন্স। ওরাল এভিডেন্স মানে কি? মৌখিক সাক্ষ্য। তার মানে হচ্ছে আদালতে যে সাক্ষ্যটা হচ্ছে মৌখিকভাবে করা হয় তাই হচ্ছে মৌখিক সাক্ষ্য। সো আমরা যদি এটাকে একটু আইনের ভাষায় বলতে চাই, তা হচ্ছে যে কোনো ধরনের বিবৃতি যা হচ্ছে আদালতে বিভিন্ন সাক্ষীদের মাধ্যমে দেওয়ানো হয় তাই হচ্ছে ওরাল এভিডেন্স। এরপরে হলো ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স হলো দালিলিক সাক্ষ্য, অর্থাৎ যে কোনো ধরনের ডকুমেন্ট যা হচ্ছে আদালতে প্রদর্শন করার জন্য অথবা আদালতে দেখানোর জন্য তৈরি করা হয় তাই হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। এরপরে হলো ওরাল এভিডেন্সের আমরা যে ভাগটা দেখলাম সেটা হচ্ছে প্রাইমারি ওরাল এভিডেন্স অ্যান্ড সেকেন্ডারি ওরাল এভিডেন্স। এর প্রথমে হলো প্রাইমারি ওরাল এভিডেন্স, অর্থাৎ প্রাথমিক মৌখিক সাক্ষ্য। এটা হচ্ছে কোনো একজন সাক্ষী সে যা হচ্ছে নিজ কানে শুনেছে অথবা নিজ চোখে সে দেখেছে এমন কোনো বিষয় সে যদি দাবি করে এবং সেই বিষয়ে সে যা মৌখিক সাক্ষ্য দিবে তাই হচ্ছে প্রাইমারি ওরাল এভিডেন্স হিসেবে গণ্য করা হবে। এটাই সাধারণত আদালতে গ্রহণযোগ্য। এরপর হলো সেকেন্ডারি ওরাল এভিডেন্স। সেকেন্ডারি ওরাল এভিডেন্সটা হচ্ছে কোনো একজন সাক্ষী সে যদি তার নিজ কানে সে শুনিনি অথবা সে নিজ চোখে দেখেনি কিন্তু সে অন্য কারো কাছ থেকে এটা শুনেছে, তখন সেই ক্ষেত্রে সে যদি কোনো সেই বিষয়ে আদালতে কোনো মৌখিক সাক্ষ্য দেয় তাই হচ্ছে সেকেন্ডারি ওরাল এভিডেন্স। এতে সাধারণত আদালতে গ্রহণযোগ্য হয় না, তবে হ্যাঁ সেকশন 32 অ্যান্ড 33 এর ক্ষেত্রে আদালত এটা গ্রহণযোগ্যতা রয়েছে, কারণ এখানের মধ্যে বলা আছে ডাইং ডিক্লারেশন সম্পর্কে। এটা আমরা পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে হলো প্রাইমারি ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ ডকুমেন্টারি এভিডেন্সের যে প্রকারভেদ দুইটা আমরা পড়েছিলাম তা হচ্ছে প্রাইমারি ডকুমেন্টারি এভিডেন্স অ্যান্ড সেকেন্ডারি ডকুমেন্টারি এভিডেন্স। প্রথমে প্রাইমারি ডকুমেন্টারি এভিডেন্স। এটা হলো আদালতের মধ্যে যে মূল দলিলটি সাবমিট করা হয় আদালতে প্রদর্শন করানোর জন্য তাই হচ্ছে প্রাইমারি ডকুমেন্টারি এভিডেন্স। এটাই কিন্তু বেস্ট এভিডেন্স আমরা যেটাকে বলবো। আর যেটা হচ্ছে সেকেন্ডারি ডকুমেন্টারি এভিডেন্স, সেকেন্ডারি ডকুমেন্টারি এভিডেন্স হচ্ছে মূল দলিলের যে নকলটা তাই হচ্ছে সেকেন্ডারি ডকুমেন্টারি এভিডেন্স। তবে যে জায়গার মধ্যে প্রাইমারি ডকুমেন্টারি এভিডেন্স রয়েছে সেই জায়গায় সেকেন্ডারি ডকুমেন্ট এভিডেন্স কিন্তু কিছুতেই গ্রহণযোগ্যতা পাবে না। এরপরে হলো প্রুভড হলো অর্থাৎ হচ্ছে প্রমাণিত। আদালত যখন কোনো একটা বিষয়ের সাক্ষ্য প্রমাণ যাচাই করে এটা বুঝতে পারে যে কোনো একটা ঘটনা অথবা কোনো একটা বিষয়ের অস্তিত্ব রয়েছে তখন তাকে আমরা বলবো প্রুভড অথবা প্রমাণিত। এরপরে হলো ডিসপ্রুভড অর্থাৎ মিথ্যা প্রমাণিত। আদালত কোনো সাক্ষ্য প্রমাণ সব বিচার করে যখন আদালত বুঝতে পারে যে আসলে কোনো একটা বিষয়ের অস্তিত্ব নেই তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো ডিসপ্রুভড অর্থাৎ মিথ্যা প্রমাণিত। এরপর হলো নট প্রুভড অর্থাৎ হচ্ছে অপ্রমাণিত। যখন আদালত সাক্ষ্য সব কিছু যাচাই করে বুঝতে পারে না, এটা আসলে কনফিউজড হয়ে যায় যে আসলে এই বিষয়টার অস্তিত্ব আছে কি নেই, অর্থাৎ একটা সিদ্ধান্তহীনতায় ভোগে, তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে অপ্রমাণিত। এরপর সেকশন 4 এর মধ্যে 3টি বিষয় আলোচনা করা রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো মে প্রিজম অর্থাৎ অনুমান করতে পারে। এখানে আদালতের অনুমানের কথা বলা রয়েছে। এখানে আদালত দুটি বিষয় অনুমান করতে পারে, একটা হচ্ছে প্রমাণিত আরেকটি হচ্ছে অপ্রমাণিত অর্থাৎ প্রুফ অর ডিসপ্রুফ। এখন ব্যাপারটি হচ্ছে আদালত কোনো একটা বিষয় অথবা হচ্ছে কোনো ঘটনা সম্পর্কে আদালত যখন সেটা প্রমাণিত বলে আদালত ধরে নিবে যতক্ষণ না পর্যন্ত সেটিকে ডিসপ্রুফ করার জন্য অন্য কোনো কিছু না আসে, আদালত ততক্ষণ পর্যন্ত এটাকে প্রুফ বলে ধরে নেবে। অপরদিকে আদালত চাইলে এটাকে ডিসপ্রুফ অর্থাৎ অপ্রমাণিত বলেও ধরে নিতে পারে যতক্ষণ না পর্যন্ত কেউ আসছে এটাকে প্রমাণ করার জন্য। আদালত সেই সময় যখন আদালত এটাকে প্রুফ বলে মনে করবে অর্থাৎ অপ্রমাণিত বলে মনে করবে তখন আদালত আহ্বান করবে একটি পক্ষকে এটিকে প্রমাণ করতে আসার জন্য। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে সম্পূর্ণ আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, অর্থাৎ সেখানের মধ্যে আদালত চাইলে প্রমাণিত ধরে নিতে পারে অর্থাৎ অপ্রমাণিত ধরে নিতে পারে, অর্থাৎ এটা হচ্ছে আদালতের অনুমান।
সাক্ষ্য আইনে অর্থাৎ এভিডেন্স অ্যাক্টের মধ্যে কিছু কিছু সেকশন রয়েছে, যেসব সেকশনের ক্ষেত্রে আদালত মে প্রিজাম করবে। সেই সেকশনগুলো কী কী? সেই সেকশনগুলো হলো 86, 87, 88, 90 এবং 114। অর্থাৎ এখানে এই 5টা সেকশনের ক্ষেত্রে আদালত মে প্রিজাম করবে। এরপরে হলো শেল প্রিজাম। শেল প্রিজাম অর্থ হলো অনুমান করবে। এই ক্ষেত্রে আদালত কোনো একটা বিষয় অথবা ঘটনাকে অবশ্যই প্রমাণিত বলে মনে করবেন, তবে হ্যাঁ, এটাকে যতক্ষণ না পর্যন্ত অপ্রমাণিত হয়। তো এখন বলতে পারেন যে হচ্ছে মে প্রিজাম অ্যান্ড শেল প্রিজামের মধ্যে তাহলে পার্থক্যটা রইল কি? মে প্রিজামের ক্ষেত্রে আমরা যদি একটু জেনারেল একটু মাথা খাটাই, তাহলে আমরা বলতে পারি যে মে প্রিজামের ক্ষেত্রে হচ্ছে আনুমানিক আদালত হচ্ছে 50-50 অবস্থানে থাকে। হতে পারে এটা প্রমাণিত অথবা হতে পারে এটা অপ্রমাণিত। কিন্তু শেল প্রিজামের ক্ষেত্রে আদালত একেবারে মোটামুটি 80%-এ সেটাকে হচ্ছে অবশ্যই প্রমাণিত ধরে নেবে যতক্ষণ না পর্যন্ত এটা অপ্রমাণিত হয়। এক্ষেত্রে শেল প্রিজামের কিছু সেকশন রয়েছে এভিডেন্স অ্যাক্টে। সেই সেকশনগুলো কী কী? 79 থেকে 85, দেন 89 অ্যান্ড 105। অর্থাৎ এই সেকশনগুলোর ক্ষেত্রে আদালত অলওয়েজ শেল প্রিজাম করবে। তাহলে আমরা কি বলেছি? শেল প্রিজাম হচ্ছে অবশ্যই অনুমান করবে, তবে হ্যাঁ, এ অবশ্যই মানে এমন না যে এটাকে কখনই খণ্ডন করা যাবে না। হ্যাঁ, এটাও খণ্ডন করা যাবে, তবে হ্যাঁ একদম কম একটা চান্স থাকে আদালত এটাকে 80% মোটামুটি ধরেই নেয়। আর এটার ক্ষেত্রে হচ্ছে আদালত মানে একটু 50-50 অবস্থানে থাকে, মানে এদিকেও থাকে ওইদিকেও থাকে, প্রমাণিত হতে পারে অপ্রমাণিত হতে পারে, ব্যাপারটা এমন থাকে। এরপরে হলো কনক্লুসিভ প্রুফ অর্থাৎ চূড়ান্ত প্রমাণ। কোনো একটা ঘটনা যখন আদালতে প্রমাণিত হয় তখন অন্য একটি ঘটনা অটোমেটিক্যালি প্রমাণিত হয়ে যায়। সো এখানের মধ্যে এক্সট্রা করে প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না দ্বিতীয় ঘটনাটি। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে কনক্লুসিভ প্রুফ অর্থাৎ চূড়ান্ত প্রমাণ। এই কনক্লুসিভ প্রুফের ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টে কয়টি সেকশন রয়েছে, তা হচ্ছে 41, 112 অ্যান্ড 113। ব্যাপারটাকে একটু উদাহরণ দিয়ে বলা যায়। আমরা যদি 112 এর ক্ষেত্রে যদি একটু বলতে যাই, তাহলে আমরা এটা বলতে পারি সে হচ্ছে একটি বাচ্চা বৈধ না অবৈধ, এই বিষয়ে যদি কোনো কোশ্চেন রাইজ হয়, তখন সেই ক্ষেত্রে আমরা যদি এটা প্রমাণ করি যে হচ্ছে তার ওই বাবা মায়ের মধ্যে বিবাহ বন্ধন থাকাকালীন কি তার জন্ম হয়েছে, অথবা সে কি তার মা কি তখনই কি কনসিভ করেছে, এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি এটাও প্রমাণিত হয়ে যায় যে সে হচ্ছে বৈধ সন্তান। সে বৈধ সন্তান না অবৈধ সন্তান এটা এক্সট্রা করে কিন্তু প্রমাণিত করার কোনো প্রয়োজন পড়ে না। অর্থাৎ ডিএনএ টেস্ট হ্যান ত্যান এসব কিন্তু করার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র যদি এটা প্রমাণিত করা যায় যে হচ্ছে তাদের বাবা মায়ের তারা বাবা মা বিবাহবন্ধন আবদ্ধ থাকাকালীন সময়ে তার জন্ম হয়েছে অথবা তার মা হচ্ছে কনসিভ করেছে।